गुड इवनिंग बॉयज। এখন ক্লাস 12 এর পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে ডেসক্রিপটিভ বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো আলোচনা করব। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার শিরোনাম কতটা যুক্তিযুক্ত হয়েছে আলোচনা করো। একসঙ্গে 6 নম্বর। এটার অ্যান্সার লিখবে, দ্য পোয়েট্রি অফ আর্থ composed by the romantic poet John Keats is a beautiful poem. It is a sonnet. In this sonnet, the poet celebrates the music of nature. In the octave of the sonnet, he mentions the most celebrated songsters of nature, the birds. Then he describes the role of the grasshopper in the continuation of the music of earth in the absence of birds. In the absence of birds during the scorching summer. In the sestet, the poet describes the role of the cricket as a singer of winter. Thus the poet depicts the ever-continuing music of nature throughout the year. Therefore, the title of the poem, The Poetry of Earth, has been appropriate. এখানে দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে প্রকৃতির সঙ্গীতকে বোঝানো হয়েছে, এবং প্রকৃতির সঙ্গীত সারা বছর যে ধারাবাহিকভাবে চলতে থাকে, কোথাও থামে না, সে কথাই কবি বুঝিয়েছেন। তিনি পাখির গানের উল্লেখ করেছেন। তারপরে গ্রীষ্মকালে পাখিরা যখন অবসন্ন হয়ে পড়ে, সেই সময় তাদের শূন্যস্থান পূরণ করে ফড়িংরা। একইভাবে শীতকালে অত্যধিক ঠান্ডায় যখন সর্বত্র নীরবতা বিরাজ করে, পাখিরা গান গাইতে পারে না, সেই সময় পাখিদের শূন্যস্থানটা পূরণ করে ঝিঝি পোকারা। এদের সঙ্গীতের কথাই বলা হয়েছে, এবং বারবার কথা বলা হয়েছে যে প্রকৃতির সঙ্গীত কখনোই থামে না। পুরো কবিতাটার বিষয় হচ্ছে এই নিয়ে। সুতরাং দ্য পোয়েট্রি অফ আর্থ এই টাইটেলটা যুক্তিযুক্ত হয়েছে বা যথার্থ হয়েছে। এরপরে কোশ্চেন নাম্বার 2, হাউ ডাজ কিটস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস? কিটস কিভাবে দেখিয়েছেন যে পৃথিবীর গান বা পৃথিবীর কবিতা কখনোই থামে না। একসঙ্গে 6 মার্কস। এর অ্যান্সার লিখবে, জন কিটস দ্য রোম্যান্টিক পোয়েট অবজার্ভস ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইডেস্ট, ইডেস্টকে তোমরা সংক্ষেপে লিখবে I.E. স্মল I ডট স্মল E ডট। ইডেস্টের মানে হলো অর্থাৎ, ইংলিশে হয় দ্যাট ইজ। ইডেস্ট দ্য মিউজিক অফ নেচার ইজ নেভার এন্ডিং। অ্যাকর্ডিং টু হিম, দ্য বার্ডস, দ্য মোস্ট সেলিব্রেটেড সংস্টার্স অফ নেচার, বিকাম এক্সজস্টেড ইন দ্য মিড সামার। They stop singing and take shelter in cooling trees. However, the music of nature does not stop. The grasshopper plays the role of the singer.
Similarly, during winter, when nature becomes silent and lifeless, the cricket appears to continue the music of earth. Thus, the poetry of earth goes on in a cyclic order. ঠিক আছে, কিভাবে পোয়েট্রি অফ আর্থ সারা বছর কন্টিনিউ হতে থাকে, অর্থাৎ থামে না। সেখানে তোমাদের পাখির গানের কথা বলতে হবে। তারপরে পাখি যখন গান গাইতে পারে না মধ্য গ্রীষ্মে, সেই সময় প্রকৃতির গায়ক হয়ে দাঁড়ায় ফড়িংরা। আবার শীতকালেও খুব শীতে পাখিরা গাইতে পারে না, সেই সময় প্রকৃতির গায়কের ভূমিকায় অবতীর্ণ হয় ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকারা। এইভাবে সারাটা বছর ধরেই প্রকৃতির গান চলতে থাকে, সে কোথাও থামে না। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? এর সঙ্গে আরেকটা পার্ট আছে, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার? তোমরা এই পোয়েট্রি অফ আর্থ কবিতায় গ্রীষ্মের কি চিত্র দেখতে পাচ্ছ এবং সেই চিত্রটিকে কিভাবে শীতের চিত্রের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ শীতের চিত্রের সঙ্গে তার গ্রীষ্মের চিত্রের মিলন ঘটানো হয়েছে কিভাবে। মার্কস থাকবে 4+2। এর অ্যান্সার লিখবে, কিটস দ্য রোম্যান্টিক পোয়েট প্রেজেন্টস সামার ইন দ্য অক্টেভ of the poetry of earth as a season of extreme heat and physical exertion. During this season, the birds, who are the best songsters of nature, become faint with the hot sun and take refuge in cooling trees. Then the grasshopper plays the role of the nature's singer. His voice runs from hedge to hedge in the new mown meadow. When the grasshopper becomes tired, he takes rest beneath some pleasant weed to revive himself. Next paragraph লিখবে, the grasshopper's song has been carried on to the picture of winter. The winter evening becomes sonorous with the cricket's song. When some drowsy person hears that song, he mistakenly thinks it to be the grasshopper's song among some grassy hills. এরপরে কোশ্চেন নাম্বার 4, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ পোয়েট্রি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবিতার যে কণ্ঠগুলো উল্লেখিত এবং আলোচিত হয়েছে সেগুলো চিহ্নিত করো। কাদের কণ্ঠ এখানে আলোচিত হয়েছে? এর সঙ্গে আরেকটা পার্ট আছে, হাউ ডাজ কিটস এস্টাবলিশ কন্টিনিউইটি থ্রু দিস ভয়েসেস? এই পার্টটা অনেকটা আগের মতোই, আগে যে অ্যান্সারটা হলো এর অ্যান্সারটা অনেকটা একই রকম হবে, যে এই বিভিন্ন কণ্ঠের মধ্যে কন্টিনিউইটি অর্থাৎ ধারাবাহিকতা কিভাবে বজায় রাখা হয়েছে। মার্কস হচ্ছে 2+4। এর অ্যান্সার লিখবে, জন কিটস দ্য রোম্যান্টিক পোয়েট মেনশনস the birds' voices and describes the grasshopper's voice and the cricket's song as the voices of poetry in his sonnet The Poetry of Earth. ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। এবার সেকেন্ড প্যারাগ্রাফে লিখবে, the birds are the most celebrated songsters of nature. According to the poet, the scorching heat of summer obliges the birds to stop singing and to hide in cooling trees.
During the bird's absence, the grasshopper plays the role of nature's singer. Again, in winter, a silence is created by frost. At that time, the cricket appears as the songster of nature. Thus, the music of nature continues in a cyclic order. Question number 5. How does Keats present winter in the Poetry of Earth? The Poetry of Earth কবিতায় কবি কিভাবে শীতকালকে উপস্থাপিত করেছেন? এটা একসঙ্গেই 6 মার্কস। শীতকালের তিনি কি বর্ণনা দিয়েছেন? এর অ্যান্সার লিখবে, জন কিটস দ্য রোম্যান্টিক পোয়েট presents winter in the sestet of the sonnet The Poetry of Earth. Cold weather creates a desolate spectacle in winter evenings. Frost creates a silence. The chilly weather obliges the birds to stop singing. However, nature does not become devoid of music. The cricket appears as the musician of winter. His song is heard from the stove. His shrill song fills the air. The volume of his song increases with the increase of warmth. To a drowsy person, that song seems to be a grasshopper's song among grassy hills. এই হলো উইন্টার অর্থাৎ শীতকালের বর্ণনা। শীতকাল কিভাবে চারিদিকে একটা নিস্তব্ধতা তৈরি করে, সব জায়গা পুরো প্রকৃতি যেন জনহীন হয়ে যায়, একটা নৈঃশব্দ বিরাজ করে সর্বত্র। কিন্তু তা বলে পৃথিবীর গান থেমে যায় তা নয়। এই সময় পৃথিবীর গানের গায়ক হিসাবে আবির্ভূত হয় ক্রিকেট মানে ঝিঝি পোকা। কোনো ফায়ার প্লেস যেখানে হাওয়াটা একটু গরম, সেই জায়গা থেকে সে গান গাইতে শুরু করে। হাওয়ার উষ্ণতা যত বৃদ্ধি পায় তার গানও তত বাড়তে থাকে। এবং কোনো ব্যক্তি যে তন্দ্রাচ্ছন্ন, যার সেন্স অর্ধেক নষ্ট হয়ে গেছে, সে ওই ঝিঝি পোকার গান শুনেই ভাবে বুঝি ফড়িং কোনো ঘাসে ঢাকা পাহাড় থেকে গান গাইছে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 6, কনসিডার দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যাজ এ সনেট। পোয়েট্রি অফ আর্থকে সনেট হিসাবে বিবেচনা করতে হবে, মানে সনেট হিসাবে এটা কতদূর সার্থক হয়েছে। সনেটের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো এই পোয়েমের মধ্যে তোমরা পেয়েছো কিনা এটা আলোচনা করতে হবে। এর অ্যান্সার লিখবে, দ্য পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই দ্য রোম্যান্টিক পোয়েট জন কিটস ইজ এ টিপিক্যাল পেট্রার্কান সনেট। এটা একটা আদর্শস্থানীয় পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। A sonnet has 3 essential features. Number 1, 14 lines. Number 2, a regular rhyme scheme. And number 3, a strict metrical construction. সনেটের 3টি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সনেটের মধ্যে 14টা লাইন থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে একটা নির্দিষ্ট ধারাবাহিক ছন্দ থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর প্রতিটা লাইন একটা নির্দিষ্ট মাপে লেখা হবে, মেট্রিক্যাল কনস্ট্রাকশন সঠিক থাকতে হবে। এই তিনটে হচ্ছে সনেটের বৈশিষ্ট্য। এবার দেখব আমরা এই পোয়েমের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না। দেয়ার আর 14 লাইন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, একটা বৈশিষ্ট্য পাওয়া গেল। The whole poem is divided into 2 stanzas
an octave and a sestet. The rhyme scheme used in the octave is ABBA ABBA, and in the sestet it is CDE CDE, অর্থাৎ নির্দিষ্ট ছন্দ এই পোয়েমের মধ্যে আমরা পাচ্ছি। Every verse of this poem is written in iambic pentameter. এই কবিতার প্রতিটি লাইন লেখা হয়েছে ইয়াম্বিক পেন্টামিটারে। ইয়াম্বিক কোনগুলোকে বলা হয়? ফুট। এগুলো এক একটা লাইনকে দেখবে 5টা করে ভাগে ভাগ করা হয়েছে। 5টা ফুট মানে 10টা স্ট্রেসড এবং আনস্ট্রেসড মিলে মোট 10টা তোমরা পাচ্ছ ফুটের মধ্যে। এবং এগুলো ইয়াম্বিক কোনগুলো? ফার্স্ট হবে আনস্ট্রেসড, পরেরটা হবে স্ট্রেসড। প্রতিটা ফুটেই এরকম প্রথম সিলেবেলটা হবে আনস্ট্রেসড, পরের সিলেবেলটা হবে স্ট্রেসড। এগুলো হচ্ছে ইয়াম্বিক। আর পেন্টামিটার মানে প্রতিটা লাইনে 5টা করে ফুট আছে, মোট 10টা সিলেবেল আছে। দেখবে প্রতিটা লাইনে 10টা করে সিলেবেল পাবে। সিলেবেল মানে কি? একটা ওয়ার্ডে যেটুকু একবারে উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে সিলেবেল। দেখবে প্রতিটা লাইনে 10টা সিলেবেল আছে, 10টা সিলেবেলকে 5টা ফুটে ভাগ করা হয়েছে এবং প্রতি ফুটের প্রথম সিলেবেলটা হচ্ছে আনস্ট্রেসড, অর্থাৎ তার উপর জোর পড়ছে না। সেকেন্ডটা হচ্ছে স্ট্রেসড, এটা হচ্ছে ইয়াম্বিক। এবং পেন্টামিটার মানে 5টা করে ফুট আছে। তাহলে একটা নির্দিষ্ট মেট্রিক্যাল কনস্ট্রাকশন আছে। এই বৈশিষ্ট্যটাও পেলাম আমরা এই পোয়েমের মধ্যে। Moreover, the theme of this poem has been developed through illustration and contrast. এটাও কিন্তু একটা ছোট বৈশিষ্ট্য, অত গুরুত্বপূর্ণ নয়। সনেটের একটা কম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তার মধ্যে একটাই থিম থাকে। থিমটাকে ইলাস্ট্রেশন, কন্ট্রাস্ট অর্থাৎ উদাহরণ দিয়ে এবং বৈপরীত্য দেখিয়ে অনেক ক্ষেত্রেই প্রকাশ করা হয়। এটা কম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটাও কিন্তু এই পোয়েমের মধ্যে আছে। While the octave presents the nature's music in summer, the sestet presents the nature's music in winter. বৈপরীত্য কিভাবে দেখানো হয়েছে? অক্টেভে দেখানো হচ্ছে গ্রীষ্মের সঙ্গীত, আবার সেস্টেটে দেখানো হচ্ছে শীতের সঙ্গীত। এখানেই বৈপরীত্য দেখানো হয়েছে। Thus we get all the essential qualities of a beautiful sonnet in the poetry of earth. সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দ্য পোয়েট্রি অফ আর্থে একটা সুন্দর সনেটের যত বৈশিষ্ট্য দরকার সবই আছে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার সারাংশ লেখো। একসঙ্গেই 6 মার্কস। এর অ্যান্সার লিখবে। পুরো পোয়েমটা গদ্য আকারে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে গদ্য আকারে আলোচনা করতে হবে। এটাই হচ্ছে সাবস্টেন্স। তা আমি বলে দিচ্ছি সাবস্টেন্সটা কি হবে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইডেস্ট দ্য মিউজিক অফ নেচার ইজ এভার কন্টিনিউইং। ডিউরিং সামার অল দ্য বার্ডস, দ্য মোস্ট সেলিব্রেটেড সংস্টার্স অফ নেচার, বিকাম এক্সজস্টেড ডিউ টু দ্য স্কর্চিং সান। দে টেক রিফিউজ in cooling trees. During their absence, the grasshopper plays the role of the nature's singer. His song flows from haze to haze in the new mown meadow. When he becomes tired, he rests under some pleasant weed and then resumes his song. During winter, the cold weather makes environment desolate and lifeless. In that period, the cricket plays the role of the nature's singer. His shrill song is heard from the stove. The volume of his song increases with the increase of warmth. A drowsy person whose sense is half lost thinks the cricket's song to be the grasshopper's song produced in some grassy hills. এই হচ্ছে সাবস্টেন্স। অর্থাৎ পুরো পোয়েমটা যদি বুঝতে পারো, তার থেকে যদি ডিফারেন্ট পার্টের অ্যান্সার করো,
তাহলে সাবস্টেন্স লেখা খুব সহজ ব্যাপার, কারণ পুরো পোয়েমটাই শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে গদ্য আকারে লিখতে হবে, ওটাই সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে এই পোয়েম থেকে ডেসক্রিপটিভ বা অ্যানালাইটিক্যাল যতগুলো কোয়েশ্চেন হতে পারে সবই আলোচনা করলাম। এগুলো যতটা পারবে ভালো করে তৈরি করবে। ঠিক আছে, নেক্সট ডে আবার নতুন কিছু শুরু করব। গুড নাইট।